দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন নির্মাতা রেজাউর রহমান। সামনেই তার আসছে একটি ওয়েব ফিল্ম, এটা নিয়ে আসলে আড্ডা দিতে চলে আসলাম। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাই যেহেতু 36 24 36 মানে এটা কেন, মানে এই নামটা সিলেক্ট করা হলো কেন? আচ্ছা, এই নামকরণটার পেছনের গল্পটা এরকম যে আমার যেহেতু প্রথম যখন আমি এই গল্পটা আমাকে মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়া শোনায়, এটা ওনারই গল্প। তো উনি যখন আমাকে এই গল্পটা শোনায় তখনই উনি আমাকে কয়েকটা নামের কথা বলছিল যে এরকম উনি নাম ভাবছে, তার মধ্যে এই নামটা ওনারই দেয়া 36 24 36 এবং ওনারও পছন্দ ছিল এবং আমার নামটা শুনে খুব ক্যাচি মনে হয়েছে যে মানে নামটার মধ্যে এই যে যেমন আপনি জিজ্ঞাসা করলেন যে নামটা কেন, এইটাই আমার টার্গেট ছিল যে মানুষ আসলে চিন্তা করুক যে নামটা এরকম অদ্ভুত একটা নাম কেন, অনেক কিছুই হইতে পারতো নামটা। এটার কয়েকটা রিজনিংয়ের মধ্যে একটা হচ্ছে আমাদের এই গল্পটা সামহাউ যেহেতু এই পার্টিকুলার নাম্বারটা এই কয়েকটা নাম্বার এই নাম্বারটা একটা বিউটি রেশিওকে ইন্ডিকেট করে। সো আমাদের গল্পটা সামওয়্যার এই বিউটি স্ট্যান্ডার্ডসটা নিয়েই কেন মানুষ এত অবসেসড এইটাতেই কোনোভাবে রিলেট করে ফেলে। সো ওই জায়গা থেকে আর কি মেটাফরিকভাবে এই নামটা চুজ করা। সো চরকির সাথে আমার জার্নিটা খুব বেশি মানে চরকি তো অবশ্যই চরকি আমাদের ওদের থার্ড ইয়ার বোধ হয় এবার সেলিব্রেট করছে, এই গতকালকে এই পোস্ট দেখলাম। সো এই বিগত 3 বছর যাবৎ চরকি যেই হারে ভালো কন্টেন্ট দিয়ে যাচ্ছে, সো আমারই শুরু থেকে ইচ্ছা ছিল যদি আমি কখনো ফিকশন করি আমি একটা ভালো ওটিটি প্ল্যাটফর্মের সাথে করব যারা আমার ভিশনটা বুঝবে। সেই জায়গা থেকে রনি ভাইয়ের সাথে আগেই পরিচয় ছিল, আমরা চরকির বেশ কিছু প্রমোশনাল কাজও করেছিলাম। সো এই জায়গা থেকে রনি ভাইও খুব এনকারেজ করতো এবং রনি ভাইয়ের ওই এনকারেজমেন্ট এবং যখন আমরা কথা বলে বুঝতে পারলাম যে না আসলে রনি ভাই অ্যাজ আ মেকার উনি তো নিজেই ডিরেকশন দিয়েছে অনেক ফিল্মস এবং সব কিছু মিলিয়ে। সো ওনার আমার প্রতি যে যতটুকু আস্থা আমার নিজের প্রতি অতটুকু আস্থা ছিল। উনি বলে তুমি বানাও না কেন, বানাও তোমরা ভালো করবা। এসে আমি ওই লাস্ট ইয়ার ইন্টার্নশিপ চরকির সাথে আমার প্রথম প্রজেক্ট এবং আমার লাইফের প্রথম ফিকশন। আমি তার আগে ফিকশন করিনি, তার আগে আমি বিজ্ঞাপন করেছি, ডিজিটাল কন্টেন্ট করেছি। সো আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড যে আমি আসলে কতটুকু, কারণ একটা কথা বলে না যে ফিকশনের ডিরেক্টর, ফিকশন জানতে হলে ডিরেকশন অন্যভাবে জানতে হয়। সো ওই ব্যাপারটা আমার খুব একটা চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। বাট ওই যে বললাম পুরো চরকির টিম যেভাবে আমাকে সাপোর্ট করেছে আমার ফার্স্ট প্রোডাকশনে এবং দর্শকরাও বেশ পছন্দ করেছে, ওই জায়গা থেকে জার্নিটা শুরু হয়। এবং এইবার আমার মনে হয় আমি আই এম মোর কনফিডেন্ট এবং আই এম মোর রিল্যাক্সড। ইন্টার্নশিপের সময় আমাকে গণমাধ্যম তো দূরের কথা, আমার বন্ধু বান্ধবী খুঁজে পায় নাই, এত প্যানিক করতেছিলাম এবং এত এনজাইটি ছিল যে প্রোডাকশনটা বুঝি ভালো হচ্ছে না, খারাপ দিকে যাচ্ছে। ওই জায়গা থেকে এবার বেশ কনফিডেন্ট এবং এই কারণেই চরকিকে মানে সিলেক্ট করা এবং জার্নিটা ওনাদের সাথে শুরু করা। আমার কিছু অংশে মনে হয় আমাদের দেশে তো এখন ওটিটি প্ল্যাটফর্মগুলো বেড়েছে গত 2-3 বছরে যদি আমি চিন্তা করি। সেই জায়গা থেকে ধরলাম আমি চরকি হইচই বাদে আরও অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম, কিন্তু ওই আকারে কি প্রোডাকশন নামছে প্রত্যেক মাসে? অফকোর্স না। সো আমাদের আসলে নতুন মেকার এমনিতেও দরকার, কিন্তু আপ টু দ্য মার্ক কাজ কয়জন ডেলিভার করতে পারছে আমি জানি না। আমি স্টিল বিশ্বাস করি যে যারা এখন মানে ডিরেকশনে আসছে তাদের থেকে এখন স্ট্যাবলিশ অনেক ডিরেক্টর থেকে নতুন ডিরেক্টররা অনেক ভালো কাজ করার মতো ক্যাপাবিলিটি রাখে এবং ওদেরকে ঠিকমতো এক্সপ্লোর করা হচ্ছে না, হয়তো রাইট বাজেট পাচ্ছে না, না হলে গল্পটা রাইট প্ল্যাটফর্মে তারা সেল করতে পারছে না। সো সব কিছু মিলিয়ে যদি আমার মনে হয় নতুনদের প্রতি আর একটু ফোকাস করা যায়, নতুনদের আশাটা ইজ আ পজিটিভ সাইন। বিকজ আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখন বড় হচ্ছে, ফিল্ম বড় হচ্ছে, নাটকের যে ইউটিউবের জনরাটা ছিল ওইটা থেকে বের হয়ে ওটিটি নতুন নতুন কাজ করার জন্য বাজেট দিচ্ছে, যেগুলো আগে হয়তো ইউটিউবে কি হয়, ইউটিউবটা তো আসলে ভিউজের উপর, আমার কাছে যেটা মনে হয়, আমি ইউটিউবে কখনো কাজ করিনি, ভিউজের জন্য যা যা করতে হয় ওরা তাই একটা ফরম্যাটে হয়তো বানায়। বাট ওটিটিতে কিন্তু অনেক গল্প আপনি দেখবেন যেগুলো খুবই নিশ মার্কেটের জন্য করা এবং যেগুলো হয়তো ভিউজের জন্যই করা হয় না, একদম কোয়ালিটিফুল কাজ। সো ওরকম কোয়ালিটিফুল কাজের জন্য নতুন মেকাররা যদি থাকে, যাদের গল্প আছে, আমার মনে হয় তারা আরও উদ্যমী হয়ে আসা উচিত। এবং আমার মনে হয় ওটিটি প্ল্যাটফর্মগুলো রান করার জন্য এরকম নতুন ডিরেক্টর প্রয়োজন এখন। অনেক নির্মাতারা যে একই আর্টিস্ট নিয়ে বারবার কাজ করেন, মানে তাদের কেন জানি ওই ফ্রেমের বাইরে যেতেই চায় না এরকম। তো এটা হয় কেন, মানে এটা কী কারণ? একটু যেহেতু আপনি নির্মাতা, আমার মতামত কতটুকু ভ্যালু অ্যাড করবে আমি জানি না, বাট কমফোর্ট জোনটা আমার মনে হয় এখানে বড় একটা রোল প্লে করে। অনেক নির্মাতা আছে, কারণ
ধরেন আমার টিম, আমি যদি আমার এক্সাম্পল ওয়াইজ আমি বলি, আমার যেই টিম আছে, আমার যেই এডিটার আছে এবং অন্যান্য টেকনিশিয়ান আছে, তাদের নিয়ে আমি যতটুকু কনফিডেন্ট, অন্য কাউকে নিলে আমার হয়তো নতুন করে ওর সাথে আবার গ্রুম করতে হবে যে না আমি এটা চাই ওটা চাই, হয় কি একসাথে কাজ করতে করতে একটা কমফোর্ট জোন চলে আসে, ও জানেই আমি কি চাই কীভাবে চাই। এটা অভিনেতাদের জন্য, অভিনেতা অভিনেত্রীদের জন্য ক্ষতিকর, কারণ তখন কি হয় ওনারা একটা মানে টাইপ ক্যাস্টের মধ্যে হয়ে যায়, মানে টাইপ ক্যাস্টের মধ্যে যে ও, আমরা ভেবেই নিই যে ও বোধহয় এর থেকে বেশি দিতে পারবে না, হয়তো ও কমেডি করে বা হয়তো ওর পাঞ্চ লাইন অতটুকুই। তো অভিনেতাদের জন্য এটা খারাপ, কিন্তু ডিরেক্টরের জন্য অনেক ইজি হয়ে যায় যে ওনার নতুন করে ব্রিফ করা লাগে না, উনি জানেই যে ওনার গল্পে কোন ক্যারেক্টারের জন্য কোন রোলটা ইয়ে হবে। সো ওই জায়গা থেকে এটা হয়। আমার ক্ষেত্রে আমার ইন্টার্নশিপে আই মেক শিওর যে আমার ইন্টার্নশিপে যারা ছিল আমার এই 36-24-36-এ তাদের কেউ যাতে কনফ্লিক্ট না হয়, মানে তাদের কেউ যাতে আবার রিপিটেশনটা না হয়। সো আমি এবার ক্যাস্টিংটাও করেছি বেশ ওয়াইজলি, যাতে মানুষের মনে না হয় যে আমিও একটা কমফোর্ট জোনের মধ্যে। আমার কিছু ক্যাস্টিং আমারও মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে ওকে নেই, কিন্তু পরে আবার আমি ভাবতেছিলাম যে না না রিপিটেশন না করি, আবার সবাই না ভাবুক যে আবার থাকে না ও আবার এদের শুধু এদেরকে নিয়ে কাজ করতে চাই, এদেরকে নিয়ে কমফোর্টেবল। সো ওইটা ওই বললাম যে পরিচালকের কমফোর্ট জোন আমার মনে হয় যেটা একদমই নট আ গুড প্র্যাকটিস। অ্যাটলিস্ট আমি জানি না, এখন বলতেছি হয়তো ফিউচারে যদি আমিও করা শুরু করি আপনারা আমাকে ধরতে পারেন, বাট নট আ গুড প্র্যাকটিস আই উড সে। আপনার এই প্রজেক্টে দেখলাম যে একজন নতুন মুখও আছে, যিনি কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, কারিনা কায়সার, মানে তাকে নিয়ে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? দর্শকদের জন্য এটা বলবো যে কারিনা কায়সারকে আমরা সোশ্যাল মিডিয়াতে যেরকম দেখি, কারিনা তো আমার একদমই মানে ফেলো বন্ধুর মতো। সো আমি তো ওকে যেভাবে দেখি, বাট এখানে ফিল্মে কারিনাকে দর্শক সম্পূর্ণ নতুনভাবে দেখবে, মানে সেটা একটা ডেপথফুল ক্যারেক্টার হোক। কারণ আমরা কারিনাকে নিয়ে, কারিনার যে রোলটায়, কারণ পুরো গল্পটা হচ্ছে আসলে একটা প্লাস সাইজ মেয়ের গল্প, সো এখানে কারিনাই মূল চরিত্রটা প্লে করে। ওই গল্পটার অনেকগুলো কার্ভ আছে, কখনো সে কমিক্যাল, কখনো সে খুবই হার্ট ব্রোকেন, হ্যাঁ, কখনো তার মধ্যে একটা রিভেঞ্জফুল একটা বিহেভিয়ার। তো এতগুলো কার্ভ যে ও পুল অফ করতে পারবে কিনা এটা নিয়ে আমরা বেশ কনসার্ন ছিলাম, যে কারণ কারিনা তো আমরা দেখি সবসময় এসে চটপট চটপট কি একটা বলে, মিলিয়ন ভিউজ, তো ওই জায়গা থেকে। বাট ও শি ডিড ওয়ান্ডারফুল। এটা বাকিটা দর্শক দেখলে দর্শকই হয়তো ওর জাজমেন্টটা করবে, বাট আমার চোখে শি ডিড ওয়ান্ডারফুল, এবং আমরা সবাই খুব ইমপ্রেসড যে ও এই কার্ভটা ঠিকঠাক মতো ফুলফিল করতে পারছে।